প্রাত্যহিকের বিষয়ে সন্দেহের বশে। আসা যাক আজকের প্রথম চিঠিতে। মুজাহিদ উল ইসলাম বাদুরিয়া, উত্তর 24 পরগনা থেকে লিখছেন, নিছক সন্দেহের বশে ওথেলো তার তুষারের চেয়ে শুভ্র, শ্বেতস্ফটিকের চেয়ে কোমল প্রেয়সী পত্নীকে হত্যা করেছিল। চোর ছেলে ধরা কিংবা অন্য কোনো সন্দেহে ভারতবর্ষের এ রাজ্য থেকে সে রাজ্যে গণপিটুনি গণহত্যায় জড়িয়ে পড়ছে ইউনিভার্সিটি স্কলার থেকে রাজনৈতিক সংগঠনগুলিও। অহংকার, অসম্মান, সন্দেহ, অবিশ্বাস আর বিশ্বাসঘাতকতার কারণে শেষ হয়ে যায় কত কত সম্পর্ক। কর্মক্ষেত্রে নবাগত কর্মীর সাথে সহকর্মী ও বসের সম্পর্ক, পরিবারের শাশুড়ি বৌমা থেকে ভাইদের সম্পর্ক, প্রাণের বন্ধু থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক, সন্দেহে শেষ হয় সবই। সন্দেহের বশে মানুষের চিন্তা শক্তি নষ্ট হয়ে যায়। আমরা তখন ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া, একটু প্রাণ ভরা হাসি, কিছু সুন্দর কথা, সুন্দর ব্যবহারের কি অসম্ভব ক্ষমতা রয়েছে মানুষের জীবন বদলে দেওয়ার। সন্দেহের রাহুগ্রাসে জীবন এবং স্বাস্থ্যের করুণ পরিণতিকে ঠেকাতে পারে বিশ্বাস। বিশ্বাস মানুষকে শান্তি দেয়, সুস্থ রাখে, অন্ধকার পথ হাত ধরে পার করে আনে। কেউ সম্পর্কে বন্ধুত্বে বিশ্বাস রেখে নিবিড় শান্তিতে জীবন্তরী বাইতেই পারে, ক্ষতি কি? তবে বিশ্বাস ভালো, কিন্তু অন্ধবিশ্বাস নয়। দূরভাষের ওপারের কণ্ঠটিকে বিশ্বাস করে ওটিপি বলে অ্যাপ ডাউনলোড করে কিংবা আন্তর্জালে বন্ধুত্ব পাতিয়ে নিমেষে সর্বশান্ত হতে পারেন। অপত্যে ভরসা রেখে শেষ বয়সে হতে পারেন বাড়ি ছাড়া। প্রেমাস্পদের সান্নিধ্য লাভে কিংবা সাধুর সঙ্গে ভক্তিরসে মশগুল থেকে বুঝে উঠতে পারেন না কখন পকেট হয়েছে খালি। সন্দেহ যদি অন্ধবিশ্বাস, কুসংস্কার ও ধর্মান্ধতার মোহমুক্ত করতে পারে তবে সন্দেহ ভালো। নচেত সন্দেহের বশে নেওয়া ভুল পদক্ষেপ কারো জীবনে ঘনিয়ে আনতে পারে ওথেলোর মতোই ট্র্যাজেডি। Put out the light and then put out the light. মুজাহিদ উল ইসলাম বাদুরিয়া, উত্তর 24 পরগনা থেকে লিখলেন, এবারের চিঠি লিখছেন জয়তী চট্টোপাধ্যায়, বন্ডেল রোড, কলকাতা থেকে। সন্দেহের বশে যেমন কখনো নিশানা ফসকে যায়, আবার কখনো ঠিক জায়গাতেই তীরবিদ্ধ হয়। কিন্তু আমার বাবার খুব সাবানের শখ ছিল। ফ্রান্স থেকে বাবার এক বন্ধু মাঝে মাঝে বাক্স বোঝাই সাবান পাঠাতেন। আমরা কখনোই সেই সাবানে হাত দিতাম না, ওটা বাবারই। একদিন বাবা বেশ রাগত স্বরেই বললেন, কিছুদিন হলো আমার সাবানটা অন্য কেউ ব্যবহার করছে, বেশ টের পাচ্ছি, একবার ধরা পড়ুক। বাবা তখন পুরুলিয়ার জেল সুপারিনটেন্ডেন্ট। বাড়িতে কাজ করে সর্বক্ষণ কাজের কাজই তখন গোবর্ধন। আমাদের সন্দেহ ওকেই, কিন্তু সারাদিনে কখন ও কাজটি করে ধরা সোজা না। একদিন বাবা অফিস থেকে ফিরে দেখলেন গোবর্ধন বেপাত্তা। গেল কোথায়? খোঁজ খোঁজ খোঁজ, বাড়িতে কাউকে কিচ্ছু বলেনি, না সঙ্গের বাক্সটিও হাওয়া। বাবা তক্ষুনি বেরিয়ে গেলেন, ফিরেও এলেন আধ ঘন্টার মধ্যে, গোবর্ধন সমেত স্টেশন থেকে। কিন্তু এ কি, ওর স্বাদের ফ্রেঞ্চ কাট দাড়ি, জুলপি, বাটারফ্লাই গোঁফ গেল কোথায়? কামিয়ে ফেলল। ওকে দেখে আমরা হাসিতে ফেটে পড়লাম। বাবা রহস্য ফাঁস করলেন,
নিজের সাবানের জায়গায় একটা হেয়ার রিমুভার সোপ রেখে দিয়েছিলেন। গোবর্ধনকে ধরার এছাড়া আর কোনো উপায় ছিল না। সেটা ব্যবহার করার ফল এই। তখন গোবর্ধন নাকে কানে খত দিল, আর কোনো দিন এমন কাজ সে করবে না। সন্দেহের বশে নিক্ষিপ্ত তীর সেদিন ঠিক জায়গাতেই বিদ্ধ হয়েছিল। জয়তী চট্টোপাধ্যায়, বন্ডেল রোড, কলকাতা থেকে লিখলেন। প্রথম পক্ষ, প্রাত্যহিকের বিষয় সন্দেহের বশে। এবারে হাতে লেখা চিঠি পরেশ কুমার নন্দ পাঠিয়েছেন গ্রাম পোস্ট এরেন্দা, পূর্ব মেদিনীপুর থেকে। স্যার, পায়ে পড়ি, আমায় বাঁচান স্যার, এরা আমায় মেরে ফেলবে। মাঝবয়সী রোগা ছিপছিপে একটি মানুষ পুলিশের পায়ে পড়ে আরতি জানাচ্ছে, বাঁচান স্যার, আমায় বাঁচান। এই সুযোগে গুনিন দে দৌড়। ঘটনাটা প্রায় 30 বছর আগের। গ্রামে একজনের বাড়ি রাত্রে চুরি হয়েছে। বাতা চালিয়ে চোর ধরতে ভিন গ্রাম থেকে গুনিন আনা হয়েছে। লোকটাকে চোর সন্দেহে সাব্যস্ত হওয়ার আগেই 2-1 ঘা দেওয়াও হয়েছে। আমিও ভিন গাঁয়েরই, স্থানীয় বিদ্যালয়ে শিক্ষকতার সুবাদে ওই গাঁয়ে থাকি। কৌতূহলবশত বাতা চালানো দেখতে গিয়েছিলাম। সঙ্গে ছিল একাদশ শ্রেণীর কয়েকজন ছাত্র। পরন্ত বিকাল। গুনিন বলল, সঙ্গে চামড়ার জিনিস থাকলে বাতা তার কাছে যাবে না, অতএব সঙ্গে চামড়ার জিনিস থাকলে রেখে আসুন। বাঁশের ওই বাতা দুটি মন্তব্রত। এরা চলবে, সবার কাছে যাবে। যে চুরি করেছে তার গলায় চেপে বসবে, তা নইলে বাতা মাথার উপর দিয়ে চলে যাবে। এক ছাত্রকে চুপি চুপি বললাম, প্যান্টের নিচে বেল্টটা পরে এসো। সে আসতেই বাতা তার উপর দিয়ে চলে গেল। বুঝলাম সবটাই বুজরুকি। সন্দেহ লোকের গলাতেই বাতা বসাবে যে লোককে সন্দেহ করা হয়েছে। বিদ্যালয়ে এসে থানায় ফোন করলাম চুপি চুপি। ততক্ষণে সেই লোকটিকে চোর সাব্যস্ত করে গণপিটুনি শুরু হয়েছে। পুলিশ আসতেই লোকটি প্রাণে রক্ষা পেল। রাত্রে বহু মানুষ গ্রাম থেকে আমার কাছে এসে কেন পুলিশে খবর দিলাম তার জবাবদিহি চাইলেন। বললাম, বাতা চালিয়ে চোর ধরা গেলে এত খরচ করে পুলিশ প্রশাসনের কি প্রয়োজন বলুন তো? তাছাড়া গুনিন যে মিথ্যাচার করছে তারও প্রমাণ দিলাম। পরের দিন পুলিশের জেরায় চোর ধরা পড়ল। পাশের বাড়ির এক অতি পরিচিত মানুষ সে চুরি করেছে। পঞ্চায়েত প্রধানকে বললাম, আপনি তো পরিচিত মানুষ। পঞ্চায়েত প্রধানকে বললাম, আপনি তো শিক্ষিত, এমন কাজের অনুমতি দিলেন কেন? তিনি বললেন, গ্রামের সবাই চাইছিল গুনিন ডাকতে, ওতেই বিশ্বাস, তাই না বলতে পারিনি। বললাম, সবাই ভুল করলেও আপনাকে সত্যিটা জানাতে হতো। এইরকম সন্দেহের বশে আমরা কত অন্যায় কাজ করে থাকি, তাই সবসময় বিবেক ও বিচার বুদ্ধি প্রয়োগ করেই কাজ করতে হয়। পরেশ কুমার নন্দ চিঠি লিখলেন গ্রাম ও পোস্ট এরেন্দা, পূর্ব মেদিনীপুর থেকে। তিস্তাবীজ চাতরা, শ্রীরামপুর, হুগলি থেকে লিখছেন। সন্দেহ হল এক ভয়ঙ্কর মানসিক ব্যাধি, যে ব্যাধির কারণে পারিবারিক ও সামাজিক সম্পর্কগুলো তছনছ হয়ে যায়। বিশ্বাসের ভিত নড়ে গেলে সম্পর্কের ইমারত কি করে টেকসই হয় বলো তো বন্ধু? মেয়েটি শিক্ষিত, সাদামাটা, একটা উচ্চ পদে সরকারি চাকরি করলেও তেমন সাজগোজ নেই, অহংকার নেই। সেই মেয়ে ইদানিং রাত দিন মোবাইলে নাওয়া খাওয়া ভুলে ঘন্টার পর ঘন্টা কি যে করে, কার সঙ্গে কথা বলে। অবিশ্বাসের উঁকি ঝুঁকি স্বামীর মনে। আজকাল আবার না সাজা মেয়েটা পার্লারে যাওয়া শুরু করেছে। হেয়ার স্ট্রেট, হেয়ার কালার করছে, দামি ফেসিয়াল করছে, হাল ফ্যাশনের ব্র্যান্ডেড পোশাক পরছে, ফোনটাকেও এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করছে না। সন্দেহটা
আরও প্রগাঢ় হলো হাজব্যান্ডের। তবে কি কোনো অবৈধ সম্পর্কে? একদিন মুহূর্তের সুযোগকে কাজে লাগিয়ে ফোনটা খুলতে গেল। বায়োমেট্রিক লক। সন্দেহের বশে এবারে শুরু হলো মেয়েটার পিছনে চর দেওয়া, কখনো নিজে কখনো ভাড়াটে চর। এতেও কোনো সুরাহা করতে না পেরে মরিয়া হয়ে একদিন সফট ড্রিঙ্কসের সাথে স্লিপিং পিল মিশিয়ে মেয়েকে গভীর ঘুমের সুযোগে বিশেষ প্রক্রিয়ায় বেআইনিভাবে তার ফোন আনলক করল সে। না, কিচ্ছু তো নেই, কোথাও কিছু নেই। বেশ কিছু রান্নার রেসিপি, বান্ধবীদের চ্যাট আর বাংলা হিন্দি অজস্র গানের ইউটিউব পোস্ট। সন্দেহ তো দূর হলো, কিন্তু এতটা বেলা হয়ে গেল, দেবাদ্রিতার ঘুম ভাঙছে না কেন? তাহলে কি আনারি হাতের ডোজটা কাল বেশি দিয়ে ফেলেছি? ভয়ঙ্কর একটা ভয় সরীসৃপের মতো শীতল স্রোত হয়ে প্রদীপ্তর শির দাঁড়াবে নামছে। জাগছে না কেন? কি হবে এখন? যা হবার তাই হলো। একটা টাটকা প্রাণ অকালে ঝরে গেল। তাই বলি কি, ভালোভাবে যাচাই করুন, খোলাখুলি কথা বলুন, প্রয়োজনে আইনের দ্বারস্থ হন, না পোষালে সরে দাঁড়ান। তাই বলে মিথ্যে সন্দেহের বশে কাউকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে নিজে কাঠ গড়ায় দাঁড়াবেন না। কবি বলেছেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। তিস্তাবেজ চিঠি লিখলেন চাতরা, শ্রীরামপুর, হুগলি থেকে। ক্যামেলিয়া ইয়াসমিন, এমসি গার্ডেন রোড, দমদম, কলকাতা 30 থেকে লিখছেন এবারের চিঠি। বাড়িতে কিছু হারালে প্রথমেই ভাবি কাজের লোক নেয়নি তো। যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। যদিও আমরা নিঃসন্দেহ চুরি করার রুচি কেষ্টর আদৌ ছিল না। বাবার হাই প্রেশারের জন্য কোথা না কোথা থেকে সজনে পাতা এনে দিত সজনে পিসি। কোলে পিঠে করে মানুষও করেছিল সে আমাকে। অথচ বাড়িতে মাসির গয়না হারাতে তাকেই সন্দেহ করা হলো। সজনে পিসির নামে থানায় অভিযোগ জানাবেন মাসি। এদিকে সজনে পিসির আসল নামটি জানা নেই। অতএব গোয়েন্দাগিরির ভার পড়ল আমার ঘাড়ে। পিসিকে বললাম, জানো পিসি, গয়না চুরি গেছে নতুন মাসির। তোমাকে সন্দেহ করছে সবাই, পুলিশকে তোমার নাম বলতে হবে তো। তোমার আসল নামটা কায়দা করে জেনে নেওয়ার দায়িত্ব আমার। কি নাম গো? শুনে পিসি চেঁচিয়ে বলে, নাম আমার ঠাকুমণি, কিন্তু বলে দে তোর মাসিকে সেদিন শ্যাকরার দোকান থেকে তোর মায়ের গয়নার ডেলিভারি কে আনলো? তোর বাপের সময় ছিল না, দোকানে বান্ডিল বান্ডিল টাকা কে দিয়ে এলো? বাড়ি এসেছেন সন্দেহ করতে, বলে দে আমিও সন্দেহ করি তোর মাসিকে নিজের গয়না সে নিজেই চুরি করেছে। কোথায় না কোথায় হারিয়েছে, খুঁজে দিতে হবে আমাকেই। নিজে তো মোটা হাতি, পিপু পিসুর ঠাকুমা। সেবার বাঁচলেও থানা পুলিশের টানাটানিতে এরপরেও পিসিকে কিন্তু একবার পড়তেই হয়েছিল। যাচ্ছিল সে মেয়ের বাড়ি, ট্রেন আসতেই উঠে পড়ল। প্ল্যাটফর্মে রয়ে গেল সঙ্গে রেডিওখানি। কয়েক স্টেশন পর রেডিও না পেয়ে সন্দেহ হলো বেঞ্চেই ফেলে এলাম নাকি। আবার উল্টো ট্রেন ধরে ফেরা। ফিরে দেখে স্টেশন রেল পুলিশের ছয়লাভ, সবাই পাহারা দিচ্ছে তার রেডিওটা। রেল কোম্পানির এত দায়িত্ব, আমি ভুলে ফেলে গেছি রেডিও, সেটা যাতে চুরি না যায় তার পাহারায় এত পুলিশ। ভারী সন্দেহ জাগে মনে। ছুট্টে রেডিওখানি নিতে যেতেই হাহা করে বাধা দেয় সবাই, বোমা বোমা, ট্রানজিস্টার বোমা, যেও না ওখানে। প্রথমটা পিসি থতমত খেলেও বলে,
আরে দূর, এ তো আমার রেডিও, ফেলে গেছি ভুল করে। কিন্তু মহিলা জঙ্গি সন্দেহে পুলিশে ঘিরে ফেলল তাকে। শেষে শেষে রেডিও বাজিয়ে শুনিয়ে দিয়ে তবে ছাড়া পায় সজনে পিসি। ক্যামেলিয়া ইয়াসমিন, MC গার্ডেন রোড, দমদম, কলকাতা 30 থেকে। এবারের চিঠি লিখছেন উদয় চাঁদ কুণ্ডু, কাটোয়া, পূর্ব বর্ধমান থেকে। বন্ধু, উদান চানুর জীবনে অনেক ঘটনা শুনিয়েছি। এবার সন্দেহের বশের ঘটনাটা শোনো। 1965 সাল, ক্লাস 9-এর অ্যানুয়াল পরীক্ষার শেষ দিন। উদান বাথরুমে এসেছে। হস্টেল থেকে এক দাদা এসে উদানকে ভাঁজ করা একটা চিঠি দিয়ে বলল, তোর পিস্তু তো দিদি দিয়েছে, পরীক্ষা শেষ হয়ে গেলে পড়িস। চিঠিটা বুক পকেটে রেখে উদান পরীক্ষা হলে চলে গেল। হলে যেই ঢুকেছে, পিছন পিছন নতুন ইংরেজি স্যার। হলে ঢুকে উদানের পকেট থেকে কাগজটা বার করে দু গালে দুটো চড় মেরে খাতা সহ চুলের মুঠি ধরে টানতে টানতে অফিস ঘরে। সেখানে টোকাই অর্থাৎ চিঠিটা খাতার সঙ্গে পেন দিয়ে আটকে হেড স্যারের ঘরে সোজা। উদানের কোনো কথাই শুনলেন না। লম্বা ছড়ি দিয়ে আচ্ছা করে চাপকানোর পর বললেন, যা আবার 1 বছর 9-এ পড়গা। উদ্ভ্রান্ত উদান গেটের কাছে দাঁড়িয়ে আছে। পরীক্ষা শেষ হলো। বন্ধুদের ঘটনাটা বলল। তারা উদানকে নিয়ে বাড়ির দিকে গেল। এদিকে হরেন্দা নোটিশ নিয়ে উদানের বাড়িতে হাজির। চেঁচিয়ে চেঁচিয়ে নোটিশ পড়ছে। পরীক্ষা হলে চুরি করার জন্য উদান চানু কুর্মকে 1 বছরের জন্য এক্সপেল করা হলো। এটাই ছিল তখনকার দিনের নিয়ম। এই নোটিশ শুনে উদানরা আর বাড়ি ঢুকল না। বন্ধুরা বলল, চিঠিতে কি লেখা আছে জানিস না তো? উদান বলে, না, জানি না। তখন বন্ধুরা যুক্তি করে। উদানের গায়ে মাথায় ধুলো মাখিয়ে আরও কাঙাল সাজালো। বিকেলে স্কুলের গিরিজাবাবু, পশুপতিবাবু, মোহিনীবাবু প্রমুখ স্যারদের কাছে গিয়ে বন্ধুরা ঘটনাটা জানালো। বলল, সেই দুঃখে উদান রেলে মাথা দিয়ে মরতে যাচ্ছিল। হ্যাঁ, গিরিজাবাবু কোকিয়ে উঠলেন। সবাই তটস্থ। টোকাইটা পড়াই হলো না, আর তোর শাস্তি হয়ে গেল। ঠিক বলেছিস তো, ওটা তো তোর টোকাই নয়। না স্যার, দিদি পাঠিয়েছে। কেন পাঠিয়েছে জানি না, ওটা দিদির চিঠি। হোস্টেলে হেড স্যারের ঘরে সবাই গেলাম। সব শুনে স্যার বললেন, তাই তো, আমিও তো পড়িনি, ওর কথা শুনেই তো সই করে দিলাম। চলুন সব অফিস ঘরে। বন্ধুরা ঘর খুলে দিল। হেড স্যার খাতা খুলে টোকাই পড়ে বললেন, ছি ছি, আমি এত বড় ভুল করলাম। এ তো উদান চানুর দিদির চিঠি। লেখা আছে, উদান, তোর পরীক্ষা বলে জানাই নাই, আজ আমার বিয়ে। তোর পরীক্ষা তো শেষ, এবার চলে আয়। যাও, এক্সপেল ক্যান্সেল করে দিলাম, হেড স্যার বললেন। বাড়িতে হরিন্দা নোটিশ পড়ছে। ভুলবশত উদানকে এক্সপেল করা হয়েছে। হ্যাঁ, সে নোটিশও কিন্তু হরেন্দাই পড়েছে বাড়ি গিয়ে জোরে জোরে। ভুলবশত উদানকে এক্সপেল করা হয়েছে, তার এক্সপেল বাতিল করা হলো, প্রধান শিক্ষক। খুব আনন্দ। ওই সন্ধ্যায় বন্ধুদের নিয়ে সাইকেলে করে রামজীবনপুর গেলাম। দিদির বিয়ে জিন্দাবাদ। উদয় চাঁদ কুণ্ডু, কাটোয়া, পূর্ব বর্ধমান থেকে। অদিতি দে চট্টোপাধ্যায়, ইন্দা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, অনেক সময় সন্দেহের বশে মানব মনের সহানুভূতি, সহমর্মিতার মতো লুপ্তপ্রায় অনুভূতিগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। বার্ষিক পরীক্ষার হলে একটি ছেলেকে বারবার তার ঠিক পিছনের বেঞ্চের ছেলেটির দিকে তাকাতে দেখে প্রগতি ম্যাডাম সন্দেহের বশে ছেলেটিকে ভর্ৎসনা করার পর
ছেলেটি চুপচাপ মাথা গুঁজে লিখতে শুরু করেছিল। ম্যাডাম দেখলেন পেছনের বেঞ্চের ছেলেটি মাত্র এক পাতা লিখে চুপচাপ বসে আছে। খাতা জমা নেওয়ার সময় পেছনের বেঞ্চের সেই ছেলেটি ম্যাডামকে অকপটে বলল, ম্যাডাম, গত কয়েক মাস চাষের কাজ করতে গিয়ে পড়াশোনা হয়নি একেবারে, তাই আমি ওই বন্ধুটির সাহায্য নিচ্ছিলাম তখন, ওর কোনো দোষ নেই। সন্দেহের নিরসন হতেই প্রগতির মনে পড়ে ৩৩ বছর আগের স্মৃতি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় একই হলে বসেছিল বিজ্ঞান বিভাগের ছাত্রী প্রগতি এবং কলা বিভাগের ছাত্রী শ্রেয়া। প্রগতি ও শ্রেয়া হরিহর আত্মা, কিন্তু শ্রেয়া ইংরেজি সাহিত্যে বড়ই দুর্বল। ইংরেজি প্রথম পত্রে ৩০ নম্বরের বহু বিকল্পভিত্তিক প্রশ্নের উত্তরের সঠিক সাংখ্য মান প্রগতি শ্রেয়াকে আঙুলের ইশারায় বলে দিচ্ছিল। শ্রেয়া প্রায় 10 ফুট সামনের দিকের বেঞ্চ থেকে পিছনে ফিরে প্রগতির দেখা আঙুলের সংখ্যা দেখে উত্তর লিখছিল। ইনভিজিলেটর স্যার প্রগতির সামনে এসে বিদ্রূপের ছলে বলেছিলেন, ইংলিশ যথেষ্ট কঠিন সাবজেক্ট, বন্ধুর সাহায্য নিয়ে পাশ করতে পারবে তো? নিরুত্তর প্রগতি লিখতে শুরু করেছিল ঝড়ের বেগে। পরীক্ষকের সেন দৃষ্টিকে ফাঁকি দিয়ে শ্রেয়াকে সাহায্যও করেছিল যথাসাধ্য। পরীক্ষক মহাশয় বেশ কয়েকবার ঘুরে ফিরে সন্দেহভাজন প্রগতির কাছে এসে উত্তরপত্রটি পড়ে দেখছিলেন। পরীক্ষা শেষ হওয়ার অনতিপূর্বে সেই স্যার প্রগতিকে হাসি মুখে বলেছিলেন, তুই তো খুব ভালো লিখেছিস রে, লুজ পেজগুলো ঠিক মতো সাজিয়ে খাতা বাঁধবি, এদিক ওদিক হয়ে আছে সব লুজ পেজ, বুঝলি? স্যারের সন্দেহের নিরসন হতেই প্রগতির মনের সীমাহীন উৎকণ্ঠার জোলাতল থেমে গিয়েছিল তৎক্ষণাৎ। যে উৎকণ্ঠার মূলে ছিল বন্ধুত্বের টান, সহমর্মিতার অঙ্গীকার। ইন্দা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে চিঠি লিখলেন মর্মিতার অঙ্গীকার। ইন্দা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে চিঠি লিখলেন অদিতি দে চট্টোপাধ্যায়।